গাইজ ওয়েলকাম টু এস স্টোরি। আমি আবার এই চ্যানেলে ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদেরকে শোনাতে। তো আমি জানি না আমার গল্প তোমাদের কেমন লাগে। যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট তো করোই, কমেন্ট না করলে আমি কী করে বুঝতে পারবো বলো তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে গল্পটার নাম কী এবং কে লিখেছেন। তাও আমি একবার বলে দিচ্ছি। গল্পটার নাম বকফুল, লিখেছেন ব্রততী চক্রবর্তী। ছোট গল্প, খুবই সুন্দর গল্প। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শুনতে শুনতে শেষ অবধি শোনো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে গল্পটায় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো গল্পটা শুরু করছি আজকে। গম্ভীর গলায় পরিতোষবাবু বললেন, তুই কিন্তু আবার বেশি দাম বলছিস মুকলে। তোর বাপ থাকলে সবসময় কম নেয় আমার থেকে, তা জানিস? আনাজপাতির পাজা সাজিয়ে ধূপ দিয়ে সবে দোকানটা খুলে বসেছে মুকুল। তখনই পরিতোষবাবু এসে হাজির। ভর সন্ধে এসব দামাদামির খদ্দের মানেই অলক্ষণ। মুকুলের মুখটা খানিক বেজায় হয়ে গেল। আরে কাকা, এখন বকফুল বলে মেলাই ভার। কোথাও একটা এই ফুলের গাছ তুমি দেখতে পাও এখন? আর বলো, 10 টাকা করি না নিলে বেপেরিরেই বা কী দিই, আর আমারই বা কী থাকে বলো তুমি? পরিতোষবাবুর মেজাজ চড়ে গেল মুকুলের কথায়। ওসব চালাকি রাখতো। আমার কাছে 5 টাকা বেশি নিবি কী করে? সেটাই তো ধান্দা। আমি কিছু বুঝি না ভেবেছিস? কি যে বলো কাকা, সেই কোন ছোট্টবেলাতে তোমারে দেখেছি আমি। আমি কি তোমার কাছে বেশি নিতে পারি? বাবা তোমারে নমস্কার দেয় সব সময়। তবে কি জানো, এখন দাম অনেক সব জিনিসেরই, তাই আর কি। ওদিকে সন্ধে নেমে গিয়েছে ঝুপ করে। এই কার্তিক অগ্রহায়ণ মাসে সন্ধেগুলো এমনই, কখন যে আলো কমে গিয়ে রাত শুরু হয়ে যায় বোঝাই যায় না। হাওয়ায় একটা শুকনো টান টান ভাব। পুজো পার্বণ শেষে রোজের রুটিনগুলোও শুরু হয়ে যায় এই সময়। বাস থেকে নেমে আবার অটোর লাইনে দাঁড়াও এখন। আর ইদানিং অটোর লাইনে এত ভিড় হয় যে ওখানেই প্রায় 20-25 মিনিট কেটে যায় রোজ। আরতি রোজই এই নিয়ে কথা শোনায় এক পোস্ত। ইচ্ছে করেই নাকি রোজ দেরি করে বাড়ি ফেরেন পরিতোষবাবু, যাতে বাড়ির কোনো কাজ না করতে হয়। তার মধ্যে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে আরও দেরি হচ্ছে আজ। কোথাও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে সিজনের প্রথম বকফুলের বড়া নিয়ে আরতির সঙ্গে একটু ঘন হয়ে বসবেন, তা নয়। এখন আনাজের দাম বাড়ায় ফিরিস্তি। পরিতোষবাবু বিরক্ত হয়ে ধৈর্য হারিয়ে ফেললেন এবারে। আচ্ছা আচ্ছা হয়েছে, এই নে রাখ 20 টাকা। 2 আটি দে তুই, বেছে দিবি ভালো দেখে, পোকা টোকা না থাকে যেন আবার। মুকুল হাহা করে হাসে, বলে, বকফুলে আবার পোকা হয় নাকি? তবু আমি দেখেই জিনিস দিই তোমারে। তা বকফুলির বড়ার সাথে একটা লঙ্কা নিবা কাকু? এগুলো নতুন আমদানি, যেমন ঝাঁজ তেমনই গন্ধ। কাকিরে বলবা বেসনে দিয়ে লঙ্কা চপ করে দিতে, খেয়ে বলো তারপর পয়সা দিও। পরিতোষবাবু খুশি হলেন। ছেলেটার বুদ্ধি আছে বটে, ঠিক 2টো লঙ্কাও বেছে নিল কেমনে। এমন বুদ্ধিমান ছেলে ছোকরাই তো সমাজে চাই, নইলে দেশ এগোবে কেমন করে। খুশি মনে তিনি মুকুলের পয়সা মিটিয়ে অটোর লাইনে এসে দাঁড়ালেন। কপাল ভালো নাকি শনিবার বলে তাই আজ অটোর লাইনে মাত্র 7 জনের পিছনেই পরিতোষবাবু। আর 2টো অটো এলেই হয়ে যাবে। কনকনে শীত শুরুর আগে হেমন্তের এই সময়টা হাওয়ায় যেন একটা আঠালো ভাব থাকে। মাখো মাখো একটা বিকেল সন্ধে তৈরি হয় শহরতলিতে। ঘর ফের তার টুকটাক কিছু শখের বাজার করে বাড়ি যেতে বেশ ভালো লাগে পরিতোষবাবুর। আর আজ তো বকফুল পাওয়া গেছে, আরতি আবার এসব দারুণ বানায়। গরম চায়ের সঙ্গে বকফুলের বড়া এই ওয়েদারে, আহা! আজই ডিসেম্বরে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যানটা সেট করে ফেলতে হবে। শান্তিনিকেতনের কথা ভাবলেই মেজাজটা ফুরফুরে হয়ে যায়। আরতিকে একটু রাজিয়ে করিয়ে ফেলতে পারলেই ব্যাস। তা এই 61 বছর বয়সে এসে বেশি দূরে কোথাও যাওয়ার মতো শরীরে জুত তো আর নেই। তবে কর্তা গিন্নি দুজনে মিলে প্রতি শীতে একবার করে কাছে পিঠে কোথাও একটা বেরিয়ে পড়েন ঠিক। এই গত শীতেই তো দুজনে গিয়েছিলেন টাকি বেড়াতে। পূর্ণিমায় ইছামতির রূপ যে কি অসাধারণ, যে দেখেছে সেই শুধু জানে। আরতি তো বাচ্চা মেয়েদের মতো বায়না করে
ভটভটি চড়ে ঘুরল সারাটা দিন। সে নাকি নৌকোয় থাকবে। ব্যাস, রাত্রিরে ধুম জ্বর আর তার সঙ্গে হাঁটুর ব্যথা। সারাদিনের রোদ, তার সঙ্গে নদীর জল হাওয়া সহ্য হবে কেন? পরের দুদিনের সব প্ল্যান বাতিল করে কলকাতা ফিরতে হয়েছিল সকাল সকাল। সেই থেকে পরিতোষবাবু ঠিক করেছেন ওসব নদী সমুদ্রে শীতকালে আরতিকে নিয়ে যাবেন না। এবারে শীতে শান্তিনিকেতনের প্ল্যানটা করতেই হবে। বড় রাস্তার মোড়ে অটো থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিলেন পরিতোষবাবু। তেনার আবার আজ মুড কেমন থাকে কে জানে। বাড়ি ঢুকে টবের গাছপালায় জল দেওয়ার কাজটা আগেভাগে সেরে ফেলতে হবে আজ। সংসারের সব খুচরো কাজগুলো পরিতোষবাবুকেই করতে হয়। আরতির বিশ্বাস কাজের লোকেরা জল দিলে গাছে নাকি দুঃখ পায়, ঠিকমতো বাড়ে না। পরিতোষবাবু এসব বিশ্বাস করেন না যদিও। আরতির মন রাখতেই ও সব উৎপাত সহ্য করে। মনে মনে নিজের কপালে দোষ দেন। গাছপালাগুলোরও কি ভাগ্য তাই ভাবেন। ওর খানিকটা যত্নও যদি পরিতোষবাবু নিজে পেতেন, তা তো নয়। সারাক্ষণ খালি শুনে এলেন তিনি নাকি কিছুই পারেন না। অদ্যপান্ত অদদার্থ একটি মানুষ। ভাগ্যিস আরতি ছিল, তাই নাকি এই জীবনে তরে গেলেন। কি দেখেই যে সেই কলেজের ফার্স্ট ইয়ারের আরতির প্রেমে পড়েছিলেন, সেই থেকে আজ অবধি চলছে। সবার কেই বা বুঝবে আর কেই বা শুনছে। যাই হোক, আজ যদি ম্যাডাম একটু সদয় থাকেন তবে বারান্দার চায়ের সঙ্গে গরম বকফুলের বড়া আর গল্প গাছার জম্পেশ কাটবে সন্ধেটা। নিজেদের আবাসনের এই গলির মোড়ের আলোটা ফের দপদপ করছে কিছুদিন হলো। আরতি বহুবার কথা শুনিয়েছে এই নিয়ে। কি এক এদো গলিতে যে ফ্ল্যাট নিয়েছে, রাস্তায় একটা আলো অবধি ঠিক মতো জ্বলে না, মানুষ থাকে এখানে। পরিতোষবাবু একটু অবাক না হয়ে নিজের নির্বুদ্ধিতা মেনে নেন। তা যা বলেছ, ভাবলাম যে শেষ বয়সটা দুজনে একটু নিরিবিলি থাকবো। আর সুভাষটাও এত করে ধরলো তখন, টুপাইরা তো আর দেশে ফিরবে না, সেই ভেবেই আর কি। আহারে কি আমার নিরিবিলি, তা বলে এরকম সুরকি ফেলা রাস্তা বাড়ির সামনে? কলকাতা আশেপাশে কোথায় এরকম আছে? তোমাকে বোকা বানিয়েছে তোমার খাতিরের প্রমোটার বন্ধু, বুঝেছ? তা কেন? ও তো আর ঠকায়নি আমাকে, ঠিক সময় বাড়িটা রেডি করে দিল, কেমন বলো? হ্যাঁ হ্যাঁ, তবে আর কি, বন্ধু বললেন আর উনিও ধেই ধেই করে নেচে উঠলেন। তোমার নিজের ঘটে কি আছে কিছু আদেও, নাকি সারা জীবন এসব বুজরুকি দিয়েই কলেজ পড়িয়ে গেলে শুনি? পরিতোষবাবু যদিও জানেন আরতি নিজেই বেশি আগ্রহী ছিল এ ব্যাপারে, এই পাড়ায় নিরিবিলি শান্ত পরিবেশের জন্য, তবু এসব সময় তিনি নিজের বোকামোর শিলমোহর চাপিয়ে চুপচাপ কেটে পড়েন। বেশি ঘাটান না আরতিকে। বেশি কিছু বললেই আবার ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে আর ছেলের কাছে নালিশ জানিয়ে সংসার মাথায় তুলবে। তার চেয়ে বরং চুপচাপ থাকাই মঙ্গল। গত শীতে একদিন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন পরিতোষবাবু। রাস্তার ঢালটা ঠিকমতো খেয়াল করতে পারেনি। ব্যাস, পড়ে গিয়ে বাপায়ের গোড়ালির হাড়ে এমন লাগলো টানা 1 মাস পা তুলে বসে থাকা বাড়িতে। আর সেই সঙ্গে আরতির মেজাজ। আইস প্যাকের শেক দিতে দিতে রোজ আরতির একই প্রশ্ন, এত লোক চলে রাস্তায়, কেউ তো তোমার মতো এরকম শুকনো ডাঙায় আছাড় খায় না, তুমি বললে কি করে? পরিতোষবাবু মিনমিনে গলায় বোঝানোর চেষ্টা করে, আরে ওই জায়গায় কেমন উঁচু নিচু আছে দেখেছো তুমি? আলোটাও ঠিক মতো জ্বলছিল না রাস্তায়। ঠিক বুঝে ওঠার আগেই তো পাটা মুচকে গেল। থাক থাক, আর এত খেতেন দিয়ে কাজ নেই, বুঝে ওঠেননি? বলি কোন বিষয়টা জীবনে ঠিকঠাক বুঝে উঠতে পারলে শুনি, এখন ভোগো বসে আর কি। পরিতোষবাবু আরতির গালে একটা আলতো টোকা মেরে বললেন, কেন? ঠিক বুঝেই তো তোমাকে বিয়েটা করে ফেলেছিলাম। আজ একবার বকফুলের বড়া খেতে খেতে সে কথা মনে করিয়ে দেবেন নাকি আরতিকে? এসব ভাবতে ভাবতে অ্যাবাসনের গেট পেরিয়ে নিজের ফ্ল্যাটের দরজা পর্যন্ত কখন চলে এসেছেন খেয়ালই করেনি। চাবি ঘুরিয়ে দরজা খুলে ঢুকলেন পরিতোষবাবু। সারা বাড়ি অন্ধকার, একটাও আলো জ্বালানো হয়নি কোথাও। ওধারে ড্রয়িং আর স্লাইডিটা হাট করে খোলা, সেখান থেকে বাইরের আলো আরতির টবের গাছপালাদের গা বাঁচিয়ে একটু একটু ঘরে এসে ঢুকছে। সন্ধ্যের পর জানলাটা বন্ধ রাখার কথা বারবার বলেও লাভ হয়নি আরতিকে। এই সময় ডেঙ্গির প্রকোপ বাড়ে শহরে।
জানলা এরকম হাট করে খুলে রাখার কোনো মানে হয়? কিন্তু কে কার কথা শোনে? বকফুর আর লঙ্কার থলে হাতে ক্লান্ত শরীরে আন্দাজ করে আলোর সুইচ দিলেন পরিতোষবাবু। ড্রয়িংয়ের দেয়ালে টানানো ছবিতে আরতিকে মুখটা জলজল করে উঠল। গতকাল ছবিতে দেওয়া রজনীগন্ধার মালাটা এখনও হালকা গন্ধ ছড়াচ্ছে ঘরে। ছবির নিচে টেবিলের ধূপের ছাই জমে রয়েছে। পরিতোষবাবু আরতির মুখ খুঁটিয়ে দেখলেন ভালো করে। আরতির চোখের কোলটা যেন বেশ ফোলা মনে হচ্ছে। আরও একটু কাছে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলেন। বিশেষ কিছু বোঝা গেল না। কিছুক্ষণ পর সবিতা এসে রাতের রান্নার কাজে লেগে গেল রোজকার মতো। ততক্ষণে হাত মুখ ধুয়ে গাছে জল দেওয়ার কাজ শেষ হয়েছে পরিতোষবাবুর। সবিতা এসে জিজ্ঞাসা করলো, দাদা চা খাবেন তো? গরম গরম দুটো বকফুর আর লঙ্কার বড়াও ভেজে দিই? পরিতোষবাবু হেসে বললেন, ওগুলো তোদের জন্য এনেছি রে, বাড়ি নিয়ে যা, সবাই মিলে খাস। বকফুলের বড়া আরতির খুব পছন্দের ছিল। আরতির পছন্দের অনেক কিছুই আর খেতে পারেন না পরিতোষবাবু। সবিতা কাজ সেরে চলে গেলে পরিতোষবাবুর ঘরের আলোগুলো সব নিভিয়ে দিলেন। শুকনো রজনীগন্ধার মালাটা খুলে ফেলে দিলেন আরতির ছবি থেকে। ছবির নিচে থেকে ধূপের ছাই সরিয়ে সুগন্ধি মোমবাতি জ্বালালেন। বাইরে থেকে চুইয়ে আসা আলো মোমবাতির নরম আলোয় মিশে হালকা হলদে রঙা। একটা নির্ভীতি তৈরি হয়েছে ঘরের ভিতর। বাড়ির বাইরে আরতির এই ছবিটা যতক্ষণ চোখের আড়ালে থাকে নিজের স্বাভাবিক রাখতে পারে না পরিতোষবাবু। তার আগে ও পরে শুধু নীরবতাই তার সঙ্গী। আজকের গল্পটা এইটুখানি। আবার নেক্সট ভিডিও আমি নিয়ে চলে আসবো খুবই শিগগিরই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আমি ভাববো না আমার ভিডিওটা সত্যিই তোমাদের ভালো লেগেছে, আমি আরও ভিডিও দিতে আগ্রহী হব। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, নেক্সট ভিডিও দেখা।